সালের আগস্ট মাস। বিশ্বের দুই বড় মিত্রশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারত হঠাৎ করেই জড়িয়ে পড়ল কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ এক সংকটে। কিন্তু এটা শুধু একটা সাধারণ বাণিজ্য বিরোধ ছিল না। এর পেছনে জড়িয়েছিল রাজনীতি, ব্যক্তিগত রেষারেষি আর আইনের জটিল মারপ্যাচ, যার আঁচ পড়েছিল সারা বিশ্বে। চলুন আমরা গভীরে গিয়ে দেখি ঠিক কী কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। এই পুরো সংকটের কেন্দ্রে ছিল এই একটা সংখ্যা, 50%। আগস্ট 2025-এ মার্কিন যুক্তরাষ্ট্র হুট করে ভারতীয় পণ্যের ওপর এই বিশাল শুল্ক চাপিয়ে দেয়। মানে এটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার ছিল না, কোনো বড় বাণিজ্য সঙ্গীর ওপর চাপানো ইতিহাসের অন্যতম সর্বোচ্চ শুল্ক ছিল এটা। কিন্তু আসল প্রশ্ন হল, দুটো মিত্র দেশ কিভাবে এমন একটা জায়গায় পৌঁছাল? এর উত্তরটা কিন্তু বেশ জটিল, কারণ এর পেছনে ছিল ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন আর আন্তর্জাতিক আইনের সংঘাত, যা এই ভয়াবহ সংকট তৈরি করেছিল। তো চলুন শুরু করা যাক সেইখান থেকেই, যেখান থেকে এই ঝড়ের শুরু, মানে সেই অভূতপূর্ব 50% শুল্কের ধাক্কাটা থেকে। ব্যাপারটা শুরু হয়েছিল আগস্টের শুরুতে 25% পারস্পরিক শুল্ক হিসাবে, কিন্তু মাসের শেষে সেটাই চোখের পলকে দ্বিগুণ হয়ে দাঁড়ায় 50%। এটা কি শুধু একটা রাজনৈতিক চাল ভাবলে ভুল হবে? এটা ছিল সরাসরি অর্থনীতির হৃৎপিণ্ডে একটা বিরাট আঘাত। এখন প্রশ্ন হল, কেন এমন একটা চরম পদক্ষেপ নেওয়া হলো? কারণটা কিন্তু মোটেও সহজ সরল ছিল না। এর পেছনে ছিল রাজনীতি, ব্যক্তিত্বের সংঘাত আর, যা অনেকেই মনে করেন, এক ধরনের প্রতিশোধের বিস্ফোরক মিশ্রণ। কাগজে কলমে আমেরিকা দুটো কারণ দেখিয়েছিল। 1, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি, আর 2, ব্রিক্স গোষ্ঠীর সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা। কিন্তু আসল গল্পটা ছিল পর্দার আড়ালে। বিশ্লেষকরা বলেন, পাকিস্তানের সঙ্গে একটা বিবাদে মার্কিন মধ্যস্থতার প্রস্তাব ভারত ফিরিয়ে দেওয়ায় ট্রাম্প ব্যক্তিগতভাবে অপমানিত বোধ করেছিলেন। একবার যদি আমরা টাইমলাইনটা দেখি, তাহলেই বোঝা যাবে যে ঘটনা কত দ্রুত গড়িয়েছে। জুনে একটা ডিনারের আমন্ত্রণ প্রত্যাখ্যান করা হয়, যা আপাতদৃষ্টিতে একটা ছোট কূটনৈতিক ঘটনা, আর সেটাই আগস্টের শেষে গিয়ে একটা পুরোদস্তুর বাণিজ্য যুদ্ধে পরিণত হল। আর এই পরিস্থিতিটাই স্পষ্ট করে দেয় কেন অনেক সমালোচকের মতে এই সংকটটা নীতির চেয়ে ব্যক্তিত্বের লড়াই ছিল বেশি। যেমন রাজনৈতিক ভাষ্যকার রিক স্যাঞ্চেজ তো সরাসরি বলেছেন যে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল প্রতিহিংসা, বিদ্বেষ আর অবৈজ্ঞানিক চিন্তাভাবনা থেকে। এই রাজনৈতিক খেলার অর্থনৈতিক ফল কিন্তু ছিল মারাত্মক। চলুন এবার সেই দিকটা একটু খতিয়ে দেখা যাক। অকল্পনীয় হলেও সত্যি, এই শুল্কের কারণে আমেরিকায় ভারতের মোট রপ্তানির প্রায় 70%ই ঝুঁকির মুখে পড়েছিল। এটা যে সাপ্লাই চেন আর দুই দেশের শিল্পের জন্য কি বিশাল একটা ধাক্কা ছিল, তা বলার অপেক্ষা রাখে না। এখানে একটা জিনিস বুঝতে হবে, স্বল্পমেয়াদী আর দীর্ঘমেয়াদী প্রভাবের মধ্যে কিন্তু আকাশ-পাতাল তফাত। ধরুন একটা গাড়ি বানানোর কারখানা, যদি শুধু চাকার নাটবল্টু আসা বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু পুরো গাড়িটাই বানানো বন্ধ হয়ে যাবে। মানে ক্ষতিটা হলো পুরো গাড়ির দামের সমান। এটা হলো স্বল্পমেয়াদী প্রভাব। কিন্তু কয়েক মাস পর কারখানাটা হয়তো অন্য দেশ থেকে নাটবল্টু আনার ব্যবস্থা করে ফেলবে। তখন ক্ষতিটা কমে গিয়ে দাঁড়াবে শুধু ওই বাড়তি খরচের ওপর। অর্থনীতি এভাবেই নিজেকে মানিয়ে নেয়। আর এর প্রভাব শুধু অর্থনীতিতেই থেমে থাকেনি। দেখুন কি হলো। প্রায় $3.6 বিলিয়ন প্রতিরক্ষা চুক্তি আটকে গেল, নতুন বিনিয়োগ আসা বন্ধ হয়ে গেল, কোয়াড লিডারদের বৈঠক হবে কিনা তা নিয়েই সন্দেহ তৈরি হলো। আর দেশের ভেতরে, বিশেষ করে পাঞ্জাবে, শুরু হলো বিক্ষোভ। ট্রাম্পের কুশপুত্তলিকা পোড়ানো হলো, এমনকি অ্যাপল, কোকাকোলার মতো আমেরিকান ব্র্যান্ড বয়কটের ডাকও দেওয়া হলো। এই ভারত মার্কিন সংকটের ডামাডোলের মধ্যেই কিন্তু পর্দার আড়ালে আরও বড় একটা খেলা চলছিল। আমেরিকার বাণিজ্য নীতির আইনি কাঠামোতেই একটা বিরাট পরিবর্তন আসছিল, আর এর প্রভাব শুধু ভারতের উপরই পড়েনি। 2 ফেব্রুয়ারি 2026 মার্কিন সুপ্রিম কোর্ট একটা যুগান্তকারী রায় দিল। এতদিন ধরে প্রশাসন যে আইনটা ব্যবহার করে যখন তখন শুল্ক বসাচ্ছিল, মানে আইইপিএ, সুপ্রিম কোর্ট সেটাকে অবৈধ ঘোষণা করে দিল। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার ছিল। এর ফলে পুরো খেলার নিয়মই পাল্টে গেল। তো কোর্টের এই রায়ের পর আমেরিকাকে নতুন করে ভাবতে হলো। তারা 3টে ধাপে এগোলো। প্রথমত, আইইপিএ তো বাদই গেল। দ্বিতীয়ত, একটা সাময়িক ব্যবস্থা হিসেবে ধারা 122 ব্যবহার করে বিশ্বজুড়ে একটা 10% শুল্ক বসানো হলো। আর সবশেষে তারা ধারা 301 নামের একটা পুরনো কিন্তু অনেক বেশি মুরিয়ান আইনকে সামনে নিয়ে এলো, আর ভারতসহ 16টা দেশের বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু করল। এখন প্রশ্ন হলো, এই ধারা 301 জিনিসটা আসলে কি? এটা আসলে 1974 সালের একটা আইন, যা আমেরিকাকে অন্য দেশের অন্যায্য বাণিজ্য নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার দেয়। কিন্তু মূল পার্থক্যটা হলো,
এই আইনে হুট করে কিছু করা যায় না। এর জন্য একটা লম্বা আনুষ্ঠানিক তদন্ত করতে হয়, সবার মতামত শুনতে হয়। মানে আগের মতো প্রেসিডেন্টের জরুরি ক্ষমতার ব্যাপার আর রইল না। তো এই সব কিছুর পর মার্কিন ভারত সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়ালো? বলা যায় একটা নতুন যুগে, যেখানে উত্তেজনা আর অনিশ্চয়তা দুটোই আগের থেকে অনেক বেশি। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এত কিছুর পরেও কিন্তু অর্থনৈতিক সম্পর্কটা পুরোপুরি ভেঙে পড়েনি। ডেটা দেখলে অবাক হতে হয়। সেপ্টেম্বরে রপ্তানি এক ধাক্কায় কমে গেলেও নভেম্বরের মধ্যেই সেটা আবার আগের জায়গায় ফিরে আসে। এটা আসলে দেখিয়ে দেয় যে দুই দেশের অর্থনৈতিক বাঁধনটা কতটা শক্ত। কিন্তু অর্থনীতির এই ঘুরে দাঁড়ানোটা গল্পের পুরোটা নয়। আসল ক্ষতিটা হয়েছিল কৌশলগত সম্পর্কে। নিকি হ্যালির মতো ব্যক্তিত্বরা তো পরিষ্কার বলেছিলেন, এই এক ঘটনায় এশিয়াতে চীনের মোকাবেলা করার জন্য যে ২৫ বছরের সম্পর্ক তৈরি হয়েছিল, সেটা একটা বিরাট ঝুঁকির মুখে পড়ে গেল। একে একটা কৌশলগত বিপর্যয় বলেও তিনি উল্লেখ করেন। আর এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এমন একটা পৃথিবীতে যেখানে নেতাদের ব্যক্তিগত রেষারেষি বা একটা আদালতের রায় পুরো সম্পর্কের মোড় ঘুরিয়ে দিতে পারে, সেখানে দুটো দেশের মধ্যকার কৌশলগত বন্ধুত্বের আসল ভিত্তিটা ঠিক কী? ভরসা, পারস্পরিক লাভ, নাকি অন্য কিছু? এই প্রশ্নটার উত্তর হয়তো ভবিষ্যতেই পাওয়া যাবে,